আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বইছে ঝড় বৃষ্টি। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি আমাদেরকে জানাবেন এই যে সতর্কতা সংকেত জারি করা হয়েছে, বর্তমান কক্সবাজারে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন স্নেহা, কক্সবাজারে সহ সারা বাংলাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারের কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং কক্সবাজারে গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের যে আবহাওয়া কখনো বৃষ্টি কখনো মেঘ, এবং বিশেষ করে কক্সবাজারের যে আবহাওয়া অফিস আমাদের যেটা জানিয়ে সেটা হলো আজকে কিছুক্ষণ আগে এটি লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি দমকা হাওয়া সহ ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে এটি জড়ো হওয়া হিসাবে রূপান্তরিত হবে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে ওখানকার যে লোকজন রয়েছে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসন মাইকিং করে তাদেরকে সরানোর জন্য বারবার নিষেধ করেছে এবং বিশেষ করে পশু পাখি এবং গবাদিপশুদের যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজারের যেই আবহাওয়া অফিস তারা আমাদেরকে যেটা জানিয়েছে এটার প্রভাবে কক্সবাজারে আজ এবং আগামীকাল মাঝারি থেকে হালকা এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। স্নেহা, যে বিষয়টি কক্সবাজারের পর্যটন এরিয়ায় সমুদ্র সৈকতে এই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রচুর পরিমাণ পর্যটক এসে তারা তাদের পরিবারের প্রয়োজন নিয়ে তারা আনন্দ বিনোদনে মগ্ন রয়েছে। বিশেষ করে তারা বলছেন বর্ষাকালে সমুদ্রে যেই দাতব মানে দৈত্যরূপে পানির ঢেউগুলো আসে সেটি তারা আমাদেরকে জানিয়েছে তারা খুবই উপভোগ করতেছে এবং সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে ঢেউ তারা তাদেরকে পরিবারের সাথে এটি উপভোগ করেছে বলে জানিয়েছে। বিশেষ করে আবহাওয়া যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে এটার ফলে কক্সবাজারের সহ সারা বাংলাদেশের যে উত্তর বঙ্গোপসাগরের যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তাদেরকে নৌবন্দরের পাশাপাশি সমুদ্রের আশেপাশে থাকতে বলা হয়েছে। যে কোনো সংকট অবস্থায় যেন তারা কক্সবাজারের চলে আসতে পারে সেজন্য তাদেরকে সতর্ক সংকেত জারি করেছে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের যেই সহ যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা সার্বিকভাবে প্রস্তুতি রেখেছে শুকনো খাবার সহ, যাতে কোনো বড় ধরনের ঘটনা ঘটলে যেন তারা প্রস্তুতি নিতে পারে সেটা তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের এই মুহূর্তের যেই পরিবেশ সেটি অত্যন্ত মেঘাচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যে কোনো সময় দমকা হাওয়া সহ বাতাস বইতে পারে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজার পর্যটন শিল্পের যে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা তাদের এই সময়ে পর্যটকের সংখ্যা খুবই কম এবং যারা এসেছে তারাও হোটেলবন্দি রয়েছে এবং বিশেষ করে তারা তাদের যে অবস্থাটি সেটি তারা জানাচ্ছেন যে এই ধরনের ঘূর্ণিঝড় যেন বড় ধরনের ক্ষতি আশঙ্কা না হয় তারা সেটি আমাদেরকে জানিয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ স্নেহা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজারের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি আমাদেরকে জানাবেন আপনার নোয়াখালীতে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, কি বলছে আবহাওয়ার অফিস? স্নেহা, আপনাকে শুরুতে বলতে চাই নোয়াখালী হচ্ছে যে একটি উপকূলীয় জেলা। তো এখানে যে 3টি উপজেলা রয়েছে উপকূলের, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, আর এই 3টি উপজেলা প্রতিবারে ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে নানাভাবে আলোচিত হয়। প্রতিটি ঝড় জলোচ্ছ্বাসে এই 3টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতি সাধিত হয় এবং এই 3টি উপজেলায় প্রতি বছরেই এমনি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর আবহাওয়া অফিস সূত্রে আমি যেটি জানতে পেরেছি যে সকাল থেকে নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে যে সাথে বাতাসও রয়েছে এবং বাতাসের বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিস সূত্রে সকাল থেকে যেটি জানতে পেরেছি যে সকাল থেকে নোয়াখালীতে প্রায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অফিস সূত্র যেটি জানিয়েছে, জেলা আবহাওয়া অফিস আরো জানিয়েছে বৃষ্টিপাত আজ সারাদিন অব্যাহত থাকতে পারে লঘুচাপের কারণে। নিম্নচাপটি যতক্ষণ পর্যন্ত যে বঙ্গোপসাগর রয়েছে ততক্ষণ পর্যন্ত এই লঘুচাপ অব্যাহত থাকবে। তথাপি এটার কারণে সারাদিন নোয়াখালীতে বৃষ্টি হতে পারে, এটি কখনো বাড়তে পারে আবার কখনো মুষলধার হতে পারে।
সাথে বাতাস অথবা ঝড়ো বাতাসও থাকতে পারে বলে জানিয়েছে নোয়াখালী জেলা আবহাওয়া অফিস। তো আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে হাতিয়া থেকে যে সূত্রের মাধ্যমে জানতে পারছি, হাতিয়াতে সকাল থেকে কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে, একই সাথে নৌবন্দর যেটি নৌ চলাচল হাতিয়া যে সাগর পার নৌ চলাচল সেটি গতকাল বিকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে এই নিম্নচাপের কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। তো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে হাতিয়া যে উপজেলা প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আর যদি ভয়াবহ হয় তাহলে হয়তো বা হাতিয়া উপজেলা প্রশাসন যে উপকূলীয় যেসব মানুষ রয়েছে, বিশেষ করে চরাঞ্চলে যেসব প্রান্তিক জনগণ রয়েছে তাদের হয়তো নিরাপদে সরিয়ে আনতে পারবে বলে তারা জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো যে ব্যাপক আকার যে জলোচ্ছ্বাস বলতে যেটা বোঝায় যে ঝড় এবং জলোচ্ছ্বাস সেটি এখনো দেখা না দেওয়ায় কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে মানুষের মনে। একই সাথে তারা যদি যে বিপদ আজ করতে পারে, যে বিপদ যদি বাড়তে থাকে অথবা যদি বিপদ সংকেত বাড়তে থাকে, তারা অবশ্যই যে পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা, সেগুলো তারা আশ্রয় নেবে বলে হাতিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে। যে নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আর সারাদিন বৃষ্টির সাথে যদি ঝড়ো বাতাস অব্যাহত থাকে তাহলে নোয়াখালীতে যে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে এবং এটি হয়তোবা যে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করতে পারে। স্নেহা, এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নোয়াখালীর আবহাওয়ার সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ভোলায় রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা, সরাসরি যুক্ত হবো তার কাছে। ছোটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ছোটন, আপনার এলাকায় ভোলায় আপনি এখন অবস্থান করছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, যেমনটি বলছিলেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে আজকে ভোরে। তো যার প্রভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি নদ নদী উত্তাল রয়েছে এবং সকাল থেকেই কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং ভোলার উপর এর পক্ষ থেকে কিন্তু আপনার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত এলাকায় ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং একই সাথে আমরা জেনেছি নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজকে কিন্তু মেঘনার পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে এবং যার কারণে বেড়িবাঁধের বাইরে যে সমস্ত আপনার নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, এমনটি আমরা জেনেছি এবং মানুষজন কিন্তু পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন। এবং আমরা আরো তথ্য জেনেছি যে ভোলার চরপেশন তজুমউদ্দিন সহ এখানকার যে বেড়িবাঁধ রয়েছে সেটি অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে এবং সেটি কিন্তু ধসে পড়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ হয়েছে যে এই যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তাদের যে কর্মকর্তা রয়েছেন তাদের প্রস্তুত রেখেছেন, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা জেনেছি যে ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছে, বিশেষ করে আশ্রয় কেন্দ্র এবং মাটির কিল্লা সহ যে সমস্ত এবং একই সাথে যে স্বেচ্ছাসেবীরা রয়েছে সেই স্বেচ্ছাসেবী ১৩,৮০০ স্বেচ্ছাসেবীরও কিন্তু তারা প্রস্তুত রেখেছেন এবং কর্মকর্তাদেরকে তারা সতর্ক অবস্থানে রেখেছেন। এই সতর্ক বার্তা যদি বেড়ে যায় বা ঘূর্ণিঝড়ে এটি যদি রূপ নেয় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের যে ছুটি সেটি কিন্তু বাতিল করা হয়, এমনটি জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন। এবং প্রয়োজনীয় যে শুকনো খাবার, পশু খাদ্য এবং এগুলো এমনটি কিন্তু আমরা জানছি। এবং একই সাথে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তাদের ৯৭টি মেডিকেল টিম কিন্তু তারা প্রস্তুত রেখেছে। এবং আমরা উপকূলীয় বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই ঝড় নিয়ে তারা অনেকটাই আতঙ্কিত। তারা যদি ঝড়ের পূর্বাভাস পেয়ে যদি আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন সেক্ষেত্রে তাদের যে গবাদি পশু এবং যে সম্পদ রয়েছে সেগুলো রক্ষা নিয়েও তারা কিন্তু অনেকটাই শঙ্কিত অবস্থায় রয়েছেন। তো এ ছিল আজকে যে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ভোলা থেকে ভোলার বর্তমান আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। ঈদুল আজহা সামনে রেখে বাড়ছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ। ঈদযাত্রা নিয়ে জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও আব্দুল আলিম। প্রথমে যাচ্ছি গাজীপুরে, নজরুল ইসলাম আমাদের সহকর্মী আপনার কাছে। আর নজরুল, মহাসড়কে ঈদযাত্রা কেমন দেখছেন? সড়ক যাত্রা ঘিরে কেমন নিরাপত্তা প্রস্তুতি রয়েছে, বিস্তারিত জানাবেন।
স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে ঈদে গড়মুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। আপনার গতকালকেও কিন্তু গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে ডক্টর নাজমুল করিম খান, ওনার অফিসে কিন্তু কালকে সকল থানার যে ওসি রয়েছেন এবং হাইওয়ে থানার যে ওসিগুলো রয়েছেন সবগুলো তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছেন। তারা ওই জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে ঈদে যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে, রাস্তার জন্য কোনো ভোগান্তির শিকার না হয়, এই কারণে কিন্তু সকল কমিশনারদের নিয়ে উনি কিন্তু মিটিং করেছেন। এর পাশাপাশি যে ট্রাফিক বিভাগ আছে, আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক বিভাগও কিন্তু মিটিং করেছেন যাতে ঈদে গড়মুখো মানুষকে স্বস্তি দিতে পারে। গত ঈদের মতন এই ঈদেও যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এর জন্য কিন্তু গাজীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। আপনি জানেন যে গাজীপুরে 32টি জেলার প্রবেশমুখ হওয়ায় গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত জায়গাগুলোতে যানজট হয় এবং স্ট্যান্ডগুলোকে তারা চিহ্নিত করে কিন্তু কাজ করছেন। আপনি জানেন যে সবগুলো জায়গায় এখন কিন্তু পুলিশের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু 3 শতাধিকের উপরে পুলিশ থাকবে। এছাড়া কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 4 শতাধিক পুলিশ থাকবে, এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি সবকিছু মিলে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদে মানুষ ফিরতে পারে, এর জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন এবং জেলা পুলিশ নিয়েছেন। গতকালকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে পরিবহন নেতাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন তারা। সেই মিটিং থেকে সিদ্ধান্ত এটাই আসছে যেখানে গাড়ি যেন কোনো স্ট্যান্ডে দাঁড়িয়ে না থাকতে পারে, এর জন্য কিন্তু রেকারিং পদ্ধতি রেখেছে এবং রাস্তা যদি কোনো গাড়ি বিকল হয়ে যায় এর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে যাতে সরিয়ে দিতে পারে, সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করেছেন তারা। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যদি আপনি জানেন যে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার যে সড়কটি রয়েছে, অর্থাৎ নিচের অংশ, উড়াল সেতুর যে নিচের অংশটুকু রয়েছে সেটা কিন্তু এখনো বিআরটির কাজ কিন্তু অনেকাংশে বাকি রয়েছে, বড় বড় গর্ত রয়েছে। সেই সমস্ত গর্ত যদি আপনার বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হয়, এর ফলে কিন্তু যে জলাবদ্ধতা তৈরি হয়, তার ফলে কিন্তু গাড়ি সামনের দিকে চলতে পারে না। যাতে গাড়ি নির্বিঘ্নে চলতে পারে, এটা নিয়ে কি করণীয় সেটা নিয়েও কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু বারবার আলোচনা করছেন যাতে মানুষের কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তাহলে কিভাবে মোকাবেলা করা যাবে তার ব্যবস্থাও কিন্তু রেখেছেন এখান থেকে। কিন্তু আপনি জানেন যে গাজীপুর কিন্তু প্রতি বছরই এখান থেকে গার্মেন্টস শ্রমিক সহ লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাড়িতে যায়, এই রুট ধরেই কিন্তু যায়। তো এই রুট ধরে গেলে কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারে, এর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবেই জোরদার করা হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুর মেট্রোপলিটন যে পুলিশের কমিশনার রয়েছেন, ওনার আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। উনি কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন এবং কোনাবাড়ি এবং গাজীপুরের সব জায়গায় কিন্তু উনি খোঁজখবর রাখছেন যাতে কোনোভাবেই যাতে আপনার এই কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, এর জন্য কিন্তু নজরদারি রেখেছেন। তো ইতিপূর্বেই কিন্তু গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু চৌরাস্তা এলাকায় ভাসমান ফুটপাত উচ্ছেদের কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং কোনো দোকানপাট রাস্তার পাশে থাকবে না, উনি কিন্তু নজরদারি করছেন এবং সব জায়গায় কিন্তু তার নজরদারি রয়েছে। ইতিমধ্যে আমরা চৌরাস্তা এলাকায় দেখতে পেয়েছি যে পরিচ্ছন্ন একটি ভাব কিন্তু চলে আসছে এবং আমরা দেখতে পেয়েছি যে ফ্লাইওভারের নিচের অংশগুলো কিন্তু পয় পরিষ্কার করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা মানে আসলে এই যে উপলক্ষিত করি ঢাকার আরিচা মহাসড়কের যে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুট রয়েছে। তো এই ঈদ যাত্রায় যেন জনগণের ভোগান্তি না হয় সেই জন্য কিন্তু মানিকগঞ্জের জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিসি এবং জেলা পুলিশ কিন্তু একসঙ্গে কাজ করছেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঈদ যাত্রায় ঢাকার আরিচা মহাসড়ক এবং পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এই নৌ রুট এলাকায় 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত
ঘাট এলাকায় এবং মহাসড়কে তারা টহল দিবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। তো আমরা কথা বলেছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে 21 জেলার যে অন্যতম প্রবেশ পথ যে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট, এই নৌরুটের যে বিআইডব্লিউটিসি যে কর্মকর্তা রয়েছেন ডিজিএম নাসির উদ্দিন, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা 17টি পাটুরিয়া 17টি ফেরি এবং আরিচা কাজিরহাটে 5টি ফেরি তারা প্রস্তুত রেখেছেন, যাতে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নে তারা পৌঁছতে পারেন, সেই জন্য তারা তৎপর রয়েছেন। তো আমরা আরেকটা জিনিস জানতে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঈদের ঘরমুখো যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয় সেই জন্য তারা 20টি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটি কর্মকর্তা। তো আমরা আজ পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে এবং যাতে কোনো রকম মহাসড়ক এবং ঘাট এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য সাদা পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিট সর্বদা তারা নিয়োজিত থাকবে। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই ঘাট এলাকায় এবং মহাসড়কে মলম পার্টি ছিনতাই যে কোনো রকম ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে। তো স্নেহা, এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়ক পাটুরিয়া যে ঘাট রয়েছে তার সর্বশেষ খবর। নজরুল এবং আলিম, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মহাসড়কে ঈদ যাত্রা ঘিরে নিরাপত্তার সর্বশেষ খবরাখবর। আসন্ন ঈদুল আজহা ঘিরে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। দেশীয় খামারের পাশাপাশি দূর দূরান্ত থেকে হাটে আসছে গরু, মহিষ ও ছাগল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ এবং শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। পরশ, যেমনটি বলছিলাম, পশুর সরবরাহ, দাম এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, পবিত্র ঈদুল আজহার আর মাত্র 10 দিন সময় বাকি আছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যে জমতে শুরু করেছে পশুর হাটগুলো, তো জেলায় এবার স্থায়ী এবং অস্থায়ী মিলে 121টি পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হচ্ছে 20টি এবং অস্থায়ী হচ্ছে 101টি। এবার জেলায় 14,000 খামারে প্রায় 1,35,000-এর মতো কিন্তু পশু কুরবানির জন্য প্রস্তুত রাখা হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। তো আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শৈলপুর যে স্থায়ী গরুর হাটে। এখানে যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল ভোররাত থেকে কিন্তু এখনো অব্দি মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু এখনো বাজার পুরোপুরি জমা উঠতে শুরু করেনি। তো এই হাটে আসার পরে যে যারা বিক্রেতা রয়েছেন, যে খামারি, তারা বলছেন যে একটি স্থায়ী হাট, এখানে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা কিন্তু গরু, ছাগল, মহিষ নিয়ে কিন্তু এখানে আসেন বিক্রি করার জন্য। তো বেশ কয়েকজনের বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা যে এবছর গরুর দাম যে মাঝারি থেকে যে বড় ধরনের যে গরু, এগুলোর দাম মোটামুটি একটি বেশি যাচ্ছে। তো যে 1 থেকে 1.5 লক্ষ টাকার যেসব যে গরু রয়েছে, এগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি। এছাড়া বড় ধরনের যে গরু রয়েছে 3 থেকে 4 লাখ, 5 লাখ, 6 লক্ষ টাকার যে গরু মহিষ রয়েছে, এগুলোর দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তো যারা বাজারে ক্রেতা রয়েছেন, কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখনো তারা তাদের চাহিদা পছন্দের পশু এখনো কিনে, তারা এখনো দাম দর হাঁকিয়ে নিয়ে কিন্তু তারা কিনবেন বলে আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে গত বছর তুলনায় এবার নাকি পশুর দাম একটু বেশি হতে পারে বলে তারা বলছেন। তো যে আমি যদি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে কিন্তু ভারত থেকে বিভিন্ন সময় গরু আসার প্রবণতা দেখা যায়। তো খামারিরা বলছেন যে ভারত থেকে যদি চোরা গরু না আসে, প্রশাসনে তারা দৃষ্টি কামনা করছেন। তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন আমাকে যে তারা তাদের প্রত্যেকটি টিম কিন্তু এখানে কাজ করছে বিভিন্ন হাটে। তো এখন আমি চলে যাব যে আমাদের সিরাজগঞ্জের যে প্রতিনিধি রয়েছেন শুভ কুমার ঘোষ। শুভ, আমাকে জানাবেন যে হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে। পরও সিরাজগঞ্জে কিন্তু জমতে শুরু করেছে আসলে পশুর হাট।
আজকে যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হচ্ছে, সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পশু কিন্তু সকাল থেকেই আসতে শুরু করেছে হাটে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই হাটটা কিন্তু মূলত দুপুর থেকে শুরু হলেও সকাল থেকে এখন 11টা 11:30 বাজে এখন পর্যন্ত কিন্তু প্রচুর পশু সরবরাহ হচ্ছে। এবং সিরাজগঞ্জ কিন্তু এমনিতেই পশু সমৃদ্ধ এলাকা, এই বৃষ্টি উপেক্ষা করে আসছে পশু। তবে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এবছরে একটু মানে বড় গরুর চেয়ে ছোট গরুর দামগুলো কিন্তু একটু তুলনামূলক মানে বেশি, এবং চাহিদাও কিন্তু ছোট গরুর একটু বেশি আছে। এবং যেহেতু সিরাজগঞ্জে এবারে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে 6.5 লাখ পশু কিন্তু কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে, এবং এটা কিন্তু সিরাজগঞ্জের চাহিদা আছে 2.5 লাখ পশুর মতো, যা যা এবার কিন্তু মানে চাহিদার 3 গুণ পশু সিরাজগঞ্জে প্রস্তুত করা হয়েছে, যা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কোরবানির পশুর চাহিদা পূরণ করবে। এবং এই কোরবানির পশুর যে হাটগুলো আছে সেই হাটগুলো কিন্তু যেন পশুর সমস্যা সমাধানের জন্য বা কোনো ধরনের জন্য রোগ বালাই থেকে শুরু করে এখানে কোনো সমস্যা না হয়, সেই কারণে কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকে মেডিকেল টিমও গঠন করা হয়েছে। আমরা একটু এই সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে হাটের ইজারাদার আছেন আব্দুল সালাম, ইউপি সদস্য আব্দুল সালাম, আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে এবছর গরুর আমদানি কেমন আছে, গরুর দাম কেমন আছে। এবছর ধন্যবাদ আপনাকে। এবছর আমদানি আছে গরু, কিন্তু এখনো ঈদের কয়েকদিন বাকি আছে, ক্রেতারা পুরাপুরি নামে নাই আর কি। তবে মাঝারি গরুগুলার মূল্য বেশি আর কি, দামটা বেশি। মাঝারি এবং ছোট সাইজের গরুগুলার দাম বেশি। আর বড় গরু যেগুলাই সেগুলো বড় বড় পার্টি যেগুলো নিয়ে রাখবে কোথায়, এই জন্য আরো 2-4 দিন পরে হয়তো বড় গরুর বাজারটা বোঝা যাবে আর কি। তাছাড়া আমদানি আছে। আর আমাদের এই হাটটা তো ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় গোহাট। এখানে ঢাকা, সিলেট, কুমিল্লার ব্যাপারীরা আসে, আর আমাদের লোকাল যারা ব্যাপারী পত্র আছে তারা এখান থেকে কিনে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। তবে হাটের সুনাম আছে। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, গরু পরিবহনের ব্যবস্থা ভালো, ব্যাপারীদের থাকা খাওয়ার ব্যবস্থা ভালো আছে। সর্বদিক দিয়ে হাটটার একটা সুনাম আছে সারা দেশব্যাপী। আমি কালিয়াকান্দাপাড়া হাটের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতা এবং দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমন্ত্রণ জানাই আমাদের হাটটা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই কালিয়াকান্দাপাড়া হাট কিন্তু শতবর্ষী পুরাতন একটি গরুর হাট, এবং এই হাট সহ কিন্তু এই হাটগুলো থেকে এবছরে কিন্তু প্রচুর রাজস্ব আদায় হয়ে থাকে। স্নেহা, এই ছিল আসলে সিরাজগঞ্জের পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি পরশ এবং শুভ, আপনাদের দুজনকেই। দর্শক শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া এবং সিরাজগঞ্জের পশুর হাটের খবর। চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে শুরু হয়েছে ক্ষীরসাপাত ও গোপালভোগ আমের বেচাকেনা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, আমে ন্যায্য মূল্য পাচ্ছে বাগানীরা, কি বলছেন তারা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আমি এই মুহূর্তে আছি দেশের দ্বিতীয় বৃহত্তম কানসাট আম বাজারে। আমরা সকাল থেকে আসছি এবং আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পেয়েছি গোপালভোগ, ক্ষীরসাপাত এবং বেশ কিছু গুটি জাতের আম বাজারে নেমেছে এবং বিপুল পরিমাণ কিন্তু আম নামছে। ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে যত দিন যাবে তত কিন্তু বাজার আম কেনা বেচা জমে উঠবে। এই মুহূর্তে ক্ষীরসাপাত, গোপালভোগ সহ বেশ কিছু গুটি জাতের আম নেমেছে। ক্ষীরসাপাত আম বিক্রি হচ্ছে 2000 থেকে 3000 টাকার মধ্যে এবং গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2500-এর মধ্যে, এবং বিভিন্ন জাতের গুটি আম বিক্রি হচ্ছে 1500 থেকে 2000-এর মধ্যে। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই মুহূর্তে ক্ষীরসাপাত আম এখানে নিয়ে আসছে বিক্রেতারা। তারা বলছেন যতদিন যাবে ততদিন কিন্তু আমের দাম তারা বেশি পাবে এবং এই আমগুলা এখনো কিন্তু জমে উঠতে আর কয়েকদিনের সময় লাগবে। আমরা এখন একজন ব্যবসায়ীকে যুক্ত করতে চাই। এই মুহূর্তে কানসাট বাজারে কি কি আম নেমেছে যদি একটু বলতেন। ক্ষীরসাপাত আমটা নেমেছে আমাদের, জিআই পণ্য ক্ষীরসাপাত, তারপরে আপনার লখনা, যেটা আমরা লক্ষণভোগ বলি, আর গুটি জাতের আম, এই আমগুলো আপনার নেমেছে। ন্যাংরা কিছু কিছু পরিপক্ক হয়েছে, এগুলো নামছে। আমাদের আরো হয়তো সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ আমাদের বাজার পুরো জমজমাট হয়ে যাবে। হ্যাঁ, সাতক্ষীরা শেষের পথে। দামে সন্তুষ্ট কিনা আপনারা? প্রথমে আমটা আরেকটু আমের দামটা বেশি হলে ভালো হবে, কিন্তু আস্তে আস্তে আমের দাম বাড়বে। কারণ আমাদের এখানে যে ব্যাপারী বা ফরিয়া যারা আছে এরা এখনো মানে সবাই আসে নাই। সবাই আসলে তখন অটোমেটিক দামটা বেড়ে যাবে। অনলাইনের আমটাও তখন মানে হবে, মানে শুরু হবে। আমাদের অনলাইনের এখনো কার্যক্রম শুরু হয় নাই,
জি, ধন্যবাদ আপনাকে। জি স্নেহা, আপনি শুনছিলেন কি একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা শুনছিলাম কি এবছর মোটামুটি তারা আম দাম ভালো পাচ্ছে, তবে ব্যবসায়ীদের যে অভিযোগ বরাবর যে অভিযোগটা চলে আসছে কি 52 কেজিতে 1 মণ আম কেনা হচ্ছে এবং আড়তদাররা পাচ্ছে 2 কেজি এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যাপারীরা তারা কিন্তু 50 কেজিতে 1 মণ আম নিচ্ছেন, একই রকম এক ধরনের বাধ্য করে আর কি। এ নিয়ে কিন্তু বারবার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আড়তদার এবং ব্যাপারীরা কিন্তু বারবার আলোচনা করে কিন্তু সমাধান কিছু হয়নি। জি স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে আমবাজারের খবর। হজ ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর আশকোনায় ব্রিফ করছেন ধর্ম উপদেষ্টা, সরাসরি যাচ্ছে সেখানে। এগুলো সব গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন গত বছর প্রতি এজেন্সি হাজি নিত 250 জন। এবার বছরের শুরুতেই আমাদের সৌদি গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে এজেন্সি প্রতি হাজি থাকতে হবে 2000। আমি সৌদি আরবের মাননীয় হজ এবং উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি, দুবার ওনার সাথে আমার বৈঠক হয়েছে। আমি ওনাকে অনুরোধ করেছি 250 করার জন্য এবং না পারলে 500 করার জন্য। তিনি আমারে দুঃখ করে বলেছেন যে এটা তো সারা পৃথিবীর জন্য আমরা এক নিয়ম করেছি, এবার আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা 1000 জন করব, তবে পরের বছর কিন্তু 2026 সালে আপনাকে 2000 দিতে হবে। ফলে বেশ কয়েকটা এজেন্সি মিলিটারি লিড এজেন্সি হয়েছে, এরকম আমরা 70টা লিড এজেন্সি গঠন করতে সক্ষম হই এবং ওখানে ক্যাটারিং সার্ভিস আছে, খাবারের ব্যবস্থা আছে, ভালো বিভিন্ন কোম্পানি আছে, ওরা খাবার দিবেন। এবং আমি এবং আমার সচিব মহোদয় আমরা সৌদি মন্ত্রণালয়ের সাথে হজ চুক্তি সম্পাদনা করেছি এবং বাড়ি ভাড়া পরিবহন চুক্তি নুসুক মাশারের প্ল্যাটফর্মে এগুলো আমার সচিব মহোদয় চুক্তি স্বাক্ষর করেন। এবং সবচেয়ে যেটা ল্যান্ডমার্ক ইভেন্ট বলা যায়, এটা এবছর আমরা করেছি তাৎপর্যপূর্ণভাবে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নির্দেশনায় আমরা 3টা কাজ করেছি যেটা নতুন। এটা হচ্ছে লব্বাইক মোবাইল অ্যাপস, এটা অলরেডি চালু হয়ে গেছে। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে, তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। দর্শক, হজ ব্যবস্থাপনা নিয়ে রাজধানী আশকোনায় ব্রিফ করছেন ধর্ম উপদেষ্টা, এতক্ষণ ছিলাম সেখানে। ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে চলছে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই ভোগান্তির পেছনে দায়ী আসলে কারা, এই বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? ভোগান্তির জন্য দায়ী হচ্ছে এবং যে ঠিকাদারগুলো ছিল, অর্থাৎ 5ই আগস্টের পরে যারা রাস্তার কাজ পেয়েছিলেন তারা অনেকেই পালিয়ে গেছেন এবং তারাই মূলত ভোগান্তির জন্য দায়ী। এখন যে জায়গাটিতে আমি রয়েছি ময়মনসিংহ নগরীর গোলাপজান রুটে রয়েছে, এখানে কিন্তু রাস্তার কুড়াকুড়ির কাজ চলছে, বিগত 1 মাস ধরেই চলছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রায় 70 কিলোমিটার রাস্তা এবং ড্রেনের কাজ কিন্তু রিটেন্ডার করা হয়েছে এবং সেইগুলো কিন্তু গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। অর্থাৎ বিগত 5ই আগস্টের পর যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ পেয়েছিলেন তারা আত্মগোপনে থাকার কারণে সেই কাজগুলো কিন্তু পুনরায় শুরু করা হচ্ছে, অর্থাৎ যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং সিটি কর্পোরেশন বলছেন যে প্রায় 150 কোটি টাকার কাজের কিন্তু রিটেন্ডার তারা ইতিমধ্যেই করেছেন এবং সেই কাজগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু অনেকটাই শেষ হবে। সেই বিষয়টি সিটি কর্পোরেশন থেকে আমরা জানতে পেরেছি। এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটু জানতে চাই, আপনাদের এই কাজটি কতদিন ধরে শুরু হয়েছে আর কতদিন লাগবে শেষ হতে? শুরু হয়েছে আপনার 2 মাসখানেক হয়, আর লাগবে আরো 5-6 মাস লাগবে, আর এই সামনের মাসে শেষ হবে, ঈদের মধ্যে শেষ হয়ে যাবে।
এখানকার যিনি কাজ করছেন তিনি বলছেন যে আরো 5-6 মাস লাগবে, অর্থাৎ এই 5-6 মাসে কিন্তু এই রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল কোনোভাবেই কিন্তু করতে পারছে না। আমরা দেখেছি সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং তারা বলছেন যে বৃষ্টির কারণে কিন্তু যে যানবাহন রয়েছে সেটি চলাচল করতে অনেকটাই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যেহেতু উন্নয়ন কাজ চলমান রয়েছে সেহেতু কিন্তু মানুষকে একটু ভোগান্তির মধ্যেই কিন্তু চলাচল করতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রাস্তা খোঁড়াখুড়ি এবং অসমাপ্ত কাজের কারণে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। বগুড়ার প্রান্তর করতোয়া নদীতে ঘিরে সৌন্দর্য ফিরিয়ে আনতে দুই ধারে চলছে স্লোপ প্রোটেকশনের কাজ। এতে নদীর প্রাকৃতিক রূপ যেমন ফিরতে শুরু করেছে তেমনি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, স্লোপ প্রোটেকশন কাজের অগ্রগতি কতদূর, বিস্তারিত জানাবেন। স্নেহা, দখল দূষণে একসময় অস্তিত্ব হারাতে বসা এই করতোয়া নদীর প্রাণ ফেরাতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই করতোয়ার 17 কিলোমিটার এবং সুবিলখালের 27 কিলোমিটার, মোট 44 কিলোমিটার কিন্তু খনন কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে, যেখানে ব্যয় ধরা হয়েছিল 47 কোটি 13 লক্ষ টাকা। কিন্তু সেই বরাদ্দ থেকেই কিছু উদ্বৃত্ত অর্থ দিয়ে ইতিমধ্যেই করতোয়ার কিন্তু আরো 11 কিলোমিটার নওদাপাড়া থেকে তেলিহারা পর্যন্ত নতুন করে খনন করা হয়েছে। এবং আপনি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, এই এলাকাটি একটি সময় কিন্তু দখল দূষণে একরকম চেনাই যেত না যে এখানে একটি নদী ছিল, অথচ এখানে আজকে এই 730 মিটার স্লোপ প্রোটেকশন নির্মাণ করার কারণে এই অঞ্চলটি এখন সৌন্দর্য বর্ধন হয়েছে, পাশাপাশি কিন্তু এই নদীটিও ফিরে পেয়েছে তার প্রাণ। আমরা একটু সরাসরি কথা বলবো, আমার সাথে উপস্থিত রয়েছেন এখানে এই নির্মাণ কাজ পরিদর্শনে এসেছেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক। সরাসরি একটু জানবো তার কাছে এই কাজের অগ্রগতি কতদূর, কবে নাগাদ শেষ হবে, করতোয়া নদী বাঁচাতে আর কোনো প্রকল্প আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা করতোয়া নদীকে দখল দূষণ থেকে রক্ষা করা এবং মরা করতোয়াকে জীবিত করা। সেই লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনি নিশ্চয় বলেছেন যে করতোয়া নদীর শহর অংশে 28 কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, সুবিল খাল 27 কিলোমিটার সম্পন্ন হয়েছে। সেই সাথে আপনি বগুড়া জেলা ডিসি অফিস, জেলা কারাগার, ডিসি বাংলো, মহিলা কলেজ এই রক্ষার্থে সেখানে 730 মিটার স্লোপ প্রোটেকশন সহ ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে। বর্তমানে অগ্রগতি 93%। সঞ্জু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। টানা বৃষ্টিতে সাতক্ষীরার আম বাগানগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে, এতে আম চাষিদের মুখে এখন উদ্বেগের স্পষ্ট। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আম চাষিরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আজ 19 তারিখ থেকে এই টানা বৃষ্টিপাতে একেবারে নাজুক অবস্থার মধ্যে পড়েছে এই আম চাষিরা। মাত্র 3 থেকে 4 জাতের আম পাড়ার পরে আর বাকি প্রায় 4 জাতের আম রয়েছে এখনো এই গাছে যে আম রয়েছে সেগুলো কিন্তু এখনো গাছে বিদ্যমান। এই অসহায় আম চাষিরা এই পরিস্থিতিতে এই টানা বৃষ্টিতে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমি একজন আম চাষির সাথে কথা বলার চেষ্টা করছি। আপনাদের কি অবস্থা এই বৃষ্টিতে, আপনাদের কি ধরনের ক্ষতি? আমাদের বৃষ্টিতে প্রচন্ড ক্ষতি হচ্ছে। দেখেন এই আমের গায়ে একটা স্পট পড়ে যাচ্ছে, যার কারণে আমরা আশানুরূপে ভালো দাম পাচ্ছি না। আমের কালারটা এরকম সাদা থাকলে আমরা অনেক ভালো দাম পাই, কিন্তু আমের দাগ হয়ে যাচ্ছে। আমরা যেমনটি শুনছিলাম যে এই যে টানা বৃষ্টি এবং এই যে লঘুচাপ এবং এই যে ঝড়ের পরিস্থিতির কারণে আম ব্যবসায়ী চাষিদের এখন ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা, তারা আজ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। এই অবস্থায় আসলে এই আম চাষিদের পাশে সরকার না দাঁড়ালে তারা আরো ভোগান্তির মধ্যে পড়বে বলে তারা জানাচ্ছে। এই ছিল সর্বশেষ স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।